সর্বোচ্চ 18 পর্যন্ত শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন। আমাদের এখন ইলেকশন ছাড়া আসলে আর কোনো উপায় নেই। আনসার্টেন অবস্থায় একটা দেশের ইকোনমি কাজ করে না। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আমি মেডিকেলের এক্সাম্পল দিয়ে যদি বলি, আমি ধারণা করি আমরা একটা অ্যাকিউট এমার্জেন্সি সিচুয়েশনে আছি। আমি সত্যিই মনে করি আমরা অনেক অপরচুনিটি নষ্ট করেছি। কি করলে কি হতে পারতো অনেক আলোচনা হয়। ইদানিং আমার ওই কামার ভাই ফিল্মের মানুষ, অতি বিখ্যাত একটা টেক্সট ফিল্ম আছে রান লোলা রান, মানে লোলার জীবনে এইটুকু না ঘটলে কি হইতো, তার লাইফের ডেস্টিনি পাল্টে যায়। এখন আমরা অনেক কিছু করতে পারি নাই ওই সময়, তাই আমাদের এই জায়গায় এসে হাজির হয়ে গেছে। আমরা এখন এই জায়গায় আছি। এখন মেডিকেল এমার্জেন্সি, রোগী ভয়ঙ্কর শ্বাসকষ্ট নিয়ে আসছে, ওকে অক্সিজেন দিতে হবে। তারপর খুঁজবো এটা লাংয়ের কারণে নাকি হার্টের কারণে নাকি ব্রেইনের কারণেও হতে পারে। সো এসব করে কজের চেষ্টা করা, আমরা ওই জায়গায় এসে পৌঁছে গেছি। আমাদের আইন শৃঙ্খলার অবস্থা কি খেয়াল করছি তো, গতকাল তো রীতিমতো একটা সেক্রেটারি সচিবালয় ভেঙে ঢুকে যাওয়া যায় লোকজন, একটা জেলার মধ্যে যাতা হতে পারে। 3 জন উপদেষ্টা মহাবিপদে পড়তে পারতেন, মহাবিপদে পড়েছে না, আরও ভয়ঙ্কর বিপদ হতে পারত। সো সব কিছু আমরা দেখতে পাচ্ছি। আমাদের জিওপলিটিক্যাল অবস্থা কেমন, আমাদের অর্থনীতির অবস্থা কেমন। খুবই গুরুত্বপূর্ণ 2 জন অর্থনীতিবিদ আছেন। যদি অসাধারণ দেশ চালাতে পারতো, এরকম আনসার্টেন অবস্থায় একটা দেশের ইকোনমি কাজ করে না। আমি বেসিক অর্থনীতি যতটুকু বুঝি। তো সব কিছু যদি আমরা যোগ করি, আমরা আসলে ভালো অবস্থায় নাই। এই সরকার পুরোপুরি এখন যতটুকু ভালো হয়েছে এটা আমরা ভদ্রতা করে বলি। একটা সরকার তো আমরা পুষি, মানে ওনাদেরকে তো কিছু ভালো কাজ করার কথাই ছিল। এই ধরনের পরিস্থিতিতে আরও ভালো কিছু করা দরকার ছিল, এবং সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোলের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যাওয়া হবে, এটা ধারণাও করতে পারি। আমি এই গত সপ্তাহে প্রথম আলোর একটা কলামে এটা লিখেছি, এই পরিস্থিতি তৈরি করা হবে, আরও হবে। কেন বলছি? এখন নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার বা নির্বাচনকে ডিলেট করার একটা চেষ্টা আছে, এটা স্বাভাবিক। নির্বাচন পিছিয়ে গেলে দেশ যদি গোল্লায়ও যায়, কিছু মানুষের তো বেনিফিট আছে। পাওয়ার সেন্টারের কথা ডক্টর দেবপ্রিয় বললেন, অনেকগুলো পাওয়ার সেন্টার অন্তত 1টা বা 2টো খুবই পাওয়ারফুল আছে, তার সে পাওয়ার কমে যায়। বাইরে থেকে অনেকে ভীষণ পাওয়ারফুল আছেন, তাদের পাওয়ার কমে যায়। কিছু কিছু রাজনৈতিক দল, সে হয়তো নির্বাচনে জিতবে না, কিন্তু সে নানান রকম পাওয়ার প্র্যাকটিস করতে পারছে, বিভিন্ন নিয়োগ পদায়ন বদলি এবং বিভিন্ন রকম টেন্ডার, এগুলোতে তদবির করতে পারেন। আমরা তো এই সমাজে বাস করি, আমাদের আশপাশের লোকজনই এগুলো করে, তাই আমরা জানি ভালোভাবেই। সো এই জিনিসগুলো যেহেতু করে যাবে, চেষ্টা থাকবে, এবং মূল যেটা চেষ্টা হবে সেটা হচ্ছে নিরাপত্তাকে কেন্দ্র করে। আমি এই কথাটা দীর্ঘদিন থেকে বলছি, এবং আমি একজন গণঅভ্যুত্থানের নেতাকে এই ব্যাপারে কনসার্ন প্রকাশ করতে দেখেছি মার্চ মাসেই, এবং তাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে। এখন দেখব আমরা গোপালগঞ্জে সমস্যা হলো, এর মধ্যে নির্বাচন কেমন হবে। পাটগ্রামে সমস্যা হলো, জামায়াতের আমির বলছেন এই অবস্থায় কিসের নির্বাচন। গতকালকে একটা ইনস্ট্যান্টলি বলেনি, আমি ধারণা করি সহসাই বলবেন, কারণ এটা তো ভুল না। কেউ যদি প্রশ্ন করেন যে যেখানে সেক্রেটারিয়েট এভাবে আক্রমণের শিকার হয়, যেখানে এখানে ঢুকে গিয়ে ভাঙচুর করা যায় কিছু স্টুডেন্ট মিলে, সংখ্যাটা তো অকল্পনীয় বেশিও না, তাহলে নির্বাচন কিভাবে হবে। সো আমরা এটার দিকে এগোচ্ছি, এবং আমি মনে করি বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে বাধা দেওয়ার জন্য দেশের অভ্যন্তরে, দেশের বাইরে এবং বেশ কিছু শক্তি আসলে এটাই চায় যে আমরা একটা মোটামুটি অ্যানার্কির অবস্থায় যাই। সো এখন আমাদের জাস্ট আমার কাছে মনে হয়, আমি আলতাফ ভাইয়ের সাথে একেবারেই একমত, যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা ভবিষ্যতে কোনোদিন অ্যালায়েন্স করব অথবা অন্য কোনো জাতি করবে যারা আমাদের মতো মুভমেন্ট করবে। আমরা যেন তিউনিসিয়াকে স্টাডি করি, আমরা তিউনিসিয়া না হওয়া ঠেকাতে চাই, আমরা ইজিপ্ট না হওয়া ঠেকাতে চাই। আমরা কি ভুল করেছি এগুলো ওরা আলোচনা করবে, আমরা এই আলোচনা করে আমাদের আর কোনো রিভার্সাল সম্ভব না, ফর গডস সেক। এই কথাটা কেন বলছি? গতকাল টক শোতে আমার সাথে এনসিপির একজন লিডার আবারও আমরা বিপ্লবী সরকার করি নাই, আমাদের এটা করতে হবে, এই আলাপ করা শুরু করছেন। আমাদের ওটা কিন্তু ওই সুযোগ তখনও ছিল না, ওটা যদি থাকতো আমরা এটা রেজিস্ট করা উচিত হতো। এটা ডিফারেন্ট আর্গুমেন্ট, আমরা আজকে এত ডিটেল কথা বলবো না, কিন্তু সেই সুযোগ অ্যাটলিস্ট এখন আর কোনোভাবে এক্সিস্ট করে না। আমরা এই জায়গায় চলে এসেছি। ওই ছোটোবেলা আমাদেরকে শেখানো হতো অঙ্ক পরীক্ষায় যদি অঙ্ক 2-1টা না মেলে কোনটা বাদ দিয়ে কোনটা করতে হবে, এটা একটা ইম্প্রোভাইজড, একটা কন্টিনজেন্সি প্ল্যান। আমাদের এখন ইলেকশন ছাড়া আসলে আর কোনো উপায় নেই, এবং এই জিনিসটা আমাদের প্রত্যেকটা জায়গা থেকে বলতে হবে। আর আমি একটা কথা প্রায় বলি, মানে ইলেকশনকে খাটো করার টেন্ডেন্সি আছে, মানে শুধুই কি একটা ইলেকশনের জন্য, শুধুই কি ক্ষমতায় যাওয়ার জন্য। আম সরি, ইলেকশন এত ছোট বিষয় না, যথেষ্ট এম্পেরিক্যাল এভিডেন্স আছে। পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন যদি একটার পর একটা হতে থাকে, দেশের পরিবর্তন হতে বাধ্য হয়। আমি 2টো উদাহরণ দিই। অনেকে বলেন 2001 সালেও তো ভালো নির্বাচনে বিএনপি এসেছিল, বিএনপি তো ভালো শাসন দেয় নাই, রাইট। 2008-এর নির্বাচনকে যদি আমরা মোটামুটি ভালো ধরি, সেটাও খারাপ সরকার ছিল। আমার আর্গুমেন্ট হচ্ছে 2001-এর বিএনপি সরকার ভালো নির্বাচনে ক্ষমতায় এসছে, কিন্তু সে সামনে নির্বাচন দেখে নাই। নির্বাচন আসলে কাজ করে তো ডেটারেন্ট হিসেবে। সো আপনি যখন সামনে একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন দেখবেন না, তখন আপনার চরিত্র নষ্ট হবে। বিএনপি মনে করেছিল যে তার বিচারপতির বয়স টয়স বাড়িয়ে সে ক্ষমতায় থেকে যাবে,
একই কথা আওয়ামী লীগের ক্ষেত্রে, সে ৮ সালে ভালো নির্বাচনে ক্ষমতায় এসছে, কিন্তু সে জানতো আমি তো তত্ত্বাবধায়ক বাতিল করে দেবো। সো আপনি যখন আপনার সামনে নির্বাচন দেখবেন না, তখন আপনার চরিত্র নষ্ট হয়। সো দুটো সরকার ভালো নির্বাচনে জিতলেও সে সামনে নির্বাচন দেখে নাই। সো সামনে নির্বাচন দেখাটা জরুরি, একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন। সো আমি মনে করি যতটুকু হয়েছে, আমি আজকে যথেষ্ট সুযোগ নাই, আমি সংস্কার নিয়েও খুব বেশি হতাশ নই। কিছু কিছু ধরুন আমাদের জুডিশিয়ারির ফুল সেপারেশন অন্তত আমরা লিগালি অ্যাগ্রি করছি, মানে সেক্রেটারিয়েট সহ সেই ৯৯ সালে মাজদার হোসেন মামলার রায়, ইভেন বিএনপির মতো একটা দলও এখন এটা অ্যাগ্রি করছে। আমার কাছে অনেক বড় মনে হয় একটা সরকারের হাত থেকে যদি লোয়ার জুডিশিয়ারিকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা লিগালি বা টেকনিক্যালি কমে যায়, হয়তো ইনফর্মালি চেষ্টা হবে কিন্তু কমে যায়, এগুলো খুব ছোট ব্যাপার না। আর্টিকেল 70 নিয়ে যে ধরনের কনসেনসাস মোটা দাগে হয়েছে, এগুলো খুব খারাপ না, আজকে ওই সুযোগ নেই। সো আমি মনে করি এখন আসলে আমরা একটা এমার্জেন্সি সিচুয়েশনে আছি, ইলেকশনটা হওয়া, আমাদের রোগীর জীবন বাঁচা, তারপর কারণ খুঁজে আমরা ক্রমাগত চিকিৎসা করে যেতে হবে, এবং এটা একটা লং টার্ম চিকিৎসা লাগবে। শেখ হাসিনা যে সংকট তৈরি করে গেছে এই সমাজে, এবং আমি দাবি করি সব সময় যে সর্বোচ্চ 18 পর্যন্ত শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন, 18 পর থেকে এটা একটা মাফিয়া রেজিম ছিল। সো যে পরিমাণ দুর্বৃত্তায়ন সমাজ হয়েছে, ফ্যাসিজমের তো লিস্ট একটা ইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থাকে, 18 পর থেকে এটা স্রেফ একটা দুর্বৃত্তায়িত সমাজে পরিণত হয়েছে, এটা মাফিয়া সমাজে পরিণত হয়েছে তার লোকজনকে দিয়ে। সো এগুলো থেকে রেমেডি খুব শর্টকাট কিছু হতে পারে না। আর ফাইনালি আমি একটা ছোট্ট জিনিস কোট করি, পুলিশ সপ্তাহের এবারকার যে উদ্বোধনী, সেখানে সিভিল সোসাইটির কিছু মানুষকে ডাকা হয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ দ্য ডিসকাশনস। আমি তখন পুলিশকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলাম, যেটা আমার কাছে সবসময় মনে হয়। আচ্ছা, যে পুলিশ সদস্য শেখ হাসিনার সময়ে চাকরিতে ঢুকেছেন, তার পুরো গ্রুমিংটা হয়েছে এই 15 বছর ধরে। তিনি এখন মিড লেভেলে চলে গেছেন, উনি এখন জেলার দায়িত্বে থাকছেন। ওনার গ্রুমিং কি? ওনার কাছে পুলিশ মানে কি? যে আমলা শেখ হাসিনার সময়ে চাকরিতে ঢুকেছেন বা অল্প আগে ঢুকেছেন, তার গ্রুমিংটা কি? সো আমি যেটা ভয় পাই, সাংবাদিক আমাকে অনেক জার্নালিস্ট বলেন যে এই সময়ে দেখে আমাদের অনেক জার্নালিস্ট ঠিকঠাক মতো রিপোর্ট করতে সাহস করছে না। ভয় আছে, মবের ভয় আছে, সরকারের দিক থেকে না থাকলেও। কিন্তু যেটা হয়েছে, যে সাংবাদিক শেখ হাসিনার সময় সাংবাদিকতা শুরু করেছেন, উনি সাংবাদিকতার ডেফিনেশন তার কাছে কি? উনি সাংবাদিকতা বলতে কী বলছেন? আপনি ওনাকে ছেড়ে দিলেও আপনি এখন আসলে পেরে উঠবেন। সো আমাদের কালচারালি আমাদের মধ্যে এগুলো ঢুকে গেছে, শুধুমাত্র ভীতি বলি, বা আমরা পুলিশের ক্ষেত্রে আমি ধরেই পেটাবো, আমি ধরেই মারবো, আমি যে কোনো কিছু করে ফেলতে পারি, আমার কোনো সমস্যা নেই, এগুলো কালচারের পার্ট হয়ে গেছে। এবং ওই কালচারের পার্টে কিন্তু আমরাও ঢুকতে চেয়েছিলাম। আই রিপিট, 30-31 বছর পর্যন্ত, 30 বছর বয়স থাকলে আসলে বিসিএস দিতে দিতে 33 লেগে যায়। আমি আর কিছু করি না, আমি ওই সিস্টেমের পার্ট হইতে চাইছি এই সমাজের মধ্যে বসে থেকে। সো এই সমাজটা তো এইভাবে পাল্টে গেছে, ফর গডস সেক। যে সন্তানটা পুলিশ হতে চায়, তার বাবা মাকে জানেন না ও পুলিশে গিয়ে কী করবে, কী করে, যিনি জানেন না ওর সন্তান ওখানে যখন চাকরিতে যায়। আমি বিসিএসের ভাইভা বোর্ডের মেম্বার হয়েছি, কিছু এই পরীক্ষা টরীক্ষা নিচ্ছি। সো ওদের চয়েস দেখছি, ঘুরে ফিরে কি চয়েস থাকে, এগুলো কেন থাকে, চাকরি পাওয়ার পর আবার পরীক্ষা দিতে থাকে। বিসিএস চাকরি, বাংলাদেশ ব্যাংকের এডির চাকরি, খুবই ভালো চাকরি, ওটা করে না, ওটা বসে বসে আবার অন্য পরীক্ষা দিতে থাকে। আমরা তো সোসাইটিতে এই জায়গায় চলে এসছে। ইট উইল টেক হিউজ অ্যামাউন্ট অফ টাইম। ফাইনালি বলে অনেকক্ষণ বলছি। লাস্ট কথাটা, অমর্ত্য সেন বাংলাদেশে একটা খুব সুন্দর কথা বলেছিল, আমার ভালো লাগে, সোসাইটির পরিবর্তন নিয়ে। সোসাইটির পরিবর্তন একটা ক্রাফটসম্যানের ছোট হাতুড়ি দিয়ে ক্রমাগত ঠুক 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 করে বাড়ি দেওয়ার কাজ, এটা কামারের হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার কাজ না। আমরা অনেকে মনে করেছি যে কামারের হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বাংলাদেশকে ঠিক করে ফেলবো। ভিন্ন কারণে হলেও মাও জেদং একবার কালচারাল রেভলিউশনের নামে এটা চেষ্টা করেছিলেন, ওনার অবশ্য অন্য স্বার্থ ছিল। এগুলো কাজ করে না, আমাদের সময় লাগবে, আমরা আস্তে আস্তে করে আগাই এই বাস্তবতার জমিনে আসলে বাকি সময়টা। এবং অবশ্যই আমি যার দালালি বলুন না কেন, আমি চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশন হোক, ফেব্রুয়ারিতে তো বটেই, পারলে আর একটু আগে।